নমস্কার, আপনারা দেখছেন সীমাবদ্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সোমবার ডাবল ইঞ্জিন সরকারের আনুষ্ঠানিক পথ চলা শুরু হতেই রাজ্যের ঘরে ঘরে পৌঁছে গেল সুখবর। সেই সুখবরটা কি? সেই সুখবর হলো লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তিত যে অন্নপূর্ণা ভাণ্ডার সেটা চালু হচ্ছে 1 জুন থেকে। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি ঘোষণা করেছিল তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে যে 1,500 টাকা দেওয়া হতো সেই 1,500 টাকার পরিবর্তে তারা কিন্তু 3,000 টাকা দেবেন মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি। এবার সেটা নিয়ে এতদিন জল্পনা কল্পনা চলছিল যে আদৌ এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে কি হবে না, হলেও কারা পাবে কারা পাবেন না। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে 3,000 টাকা। এছাড়াও মহিলাদের জন্য আরও একটি অন্যতম ঘোষণা ছিল ভোটের আগে, যে মহিলাদের সরকারি বাস যাত্রা সম্পূর্ণ ফ্রি থাকবে, অর্থাৎ বিনামূল্যে সরকারি বাস যাত্রা তারা উপলব্ধ করতে পারবেন। এবং এবং সেই ফ্রি যে ব্যাপারটা বা সরকারি যে বিনামূল্যে বাস পরিষেবাটা সেটাও কিন্তু চালু হচ্ছে মহিলাদের জন্য জুন মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ দুটো প্রকল্প, একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, আর একটা হচ্ছে সরকারি বাস যাত্রা বিনামূল্যে। এই দুটো কিন্তু চালু হচ্ছে 1 তারিখ থেকে। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই সরকার হলো ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল, অর্থাৎ এই সরকার হলো সাধারণ মানুষের সরকার, এই সরকার হলো জনগণের সরকার। তিনি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জনকল্যাণমূলক কোনো চালু প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ পূর্বতন সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিলেন তার মধ্যে যেমন কন্যাশ্রী, রূপশ্রী, দুয়ারে সরকার, বা পাড়ায় পাড়ায় সমাধান, আরও যে সমস্ত প্রকল্প ছিল, অন্যান্য প্রকল্প, সেই প্রকল্পগুলো কিন্তু চালু থাকবে বলে আশ্বাস দিয়েছেন। এখন দেখা যাক সময়ের সাথে সাথে তারা কি কি পরিবর্তন নিয়ে আসেন এই সমস্ত প্রকল্পে, বা তারা আরও কি কি তারা এখান থেকে ঝাড়াই বাছাই করছেন সেটা দেখা যাবে। এছাড়াও যুবসাথীর বিকল্প যে বেকার ভাতা আনার কথা বলেছিলেন সেই সেই প্রকল্পের ব্যাপারেও কিন্তু তারা বিজেপি সরকার ভাবছে। এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি, কিন্তু একটা একটা সমাধানে কিন্তু তারা আসবেন খুব শীঘ্রই। এছাড়া একটি অন্যতম সিদ্ধান্ত, সেটি হলো সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়বে 5 বছর। অর্থাৎ ধরুন এই যে এই যে যাদের বয়স 40 বছর, এবার তাদের বয়স পার হয়ে গেছেন, এই গত 15 বছর ধরে কোনো সরকারি নিয়োগ ঠিকঠাকভাবে হয়নি। যদিও একবার হয়েছিল, সেখানে কিন্তু দুর্নীতির ছাপ স্পষ্ট। সে নিয়ে অনেক কেস হয়েছে, অনেক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক দৌড়ঝাঁপ করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো রকম আহ, সেটা নিয়ে কোনো রকম কিন্তু ভালো মন্দ বিচার করেননি। এনারা কিন্তু অনেকবার আন্দোলন করেছেন, অনেক ধর্ণা দিয়েছেন, অনেক জায়গায় বসেছেন, অনেক অনেক তারা আম, অনেক তারা মারধরও খেয়েছেন, তারা অনেক কিছু নির্যাতন সহ্যও করেছেন। তা সত্ত্বেও এনারা কিন্তু সরকারের দিকে তাকিয়েছিলেন, কিন্তু সরকার কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেনি। এখন গত 15 বছর ধরে যে সমস্ত ধরুন যে সমস্ত সরকারি প্রার্থীরা রয়েছে, চাকরি প্রার্থীরা রয়েছেন, বা যারা পরীক্ষা কম্পিটিটিভে পরীক্ষা দেন, তারা কিন্তু ধরুন অনেকেই তাদের কিন্তু বয়স কিন্তু 40 পার হয়ে গেছে। এই জন্য এই সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা হলো যে যাদের বয়স 40 বছর পার হয়ে গেছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ সেই 40 বছরে ওটাকে ঊর্ধ্বসীমা না রেখে সেই ঊর্ধ্বসীমাটাকে রাখা হচ্ছে 45 বছর। এটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম থাকবে, কিন্তু যাই থাকুক তার থেকে কিন্তু 5 বছর কিন্তু বেশি পাবেন। এবার আসছি একটু অন্যতম সিদ্ধান্ত, যেটি হলো যে পূর্বতন সরকার কিন্তু এই জমি সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ বিএসএফকে জমি দেওয়ার ব্যাপারে কিন্তু একদমই রাজি ছিলেন না। তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকে কিন্তু জানিয়েছেন যে আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে যত জমি প্রয়োজন হবে, অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী বা যারা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন, তাদের যত জমি প্রয়োজন হবে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য বা সিকিউরিটির জন্য, তারা কিন্তু 45 দিনের মধ্যে সমস্ত জমি দিয়ে দেবেন। এটা কিন্তু অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ। এখন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্রিগেড ময়দানে শপথ নেওয়ার রাজ্যের 5 মন্ত্রীর দপ্তর বন্টন করা হলো গতকাল। এখন কার কোন দপ্তর পড়েছে দেখে নিই একটু। ক্ষুদিরাম টুডু, তিনি আদিবাসী উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, সংখ্যালঘু বিষয় দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর কিন্তু পেয়েছেন। আচ্ছা, অগ্নিমিত্রা পাল, এনার হাতে কি আছে? তিনি নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর পেয়েছেন এবং পুর ও নগর উন্নয়ন দপ্তর পেয়েছেন। নিশীথ প্রামাণিক, এনার অধীনে আছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। দিলীপ ঘোষ, এনার আন্ডারে আছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এবং প্রাণী সম্পদ উন্নয়ন ও কৃষি বিপণন দপ্তর। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নটা কিন্তু খুবই দরকার। যেহেতু গ্রাম বাংলার মানুষ কিন্তু এবার ঝেড়ে ভোট দিয়েছেন এই সরকারকে, সেহেতু গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরটা কিন্তু খুব ভালো করে দেখা দরকার। এছাড়া আছে অশোক কীর্তনিয়া, ইনি পেয়েছেন খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তর। এই হলো গুরুত্বপূর্ণ যে যে 5 জন মন্ত্রী ছিলেন, সেই 5 জন মন্ত্রী কিন্তু যারা শপথ নিয়েছিলেন আমাদের নয়া মুখ্যমন্ত্রীর সাথে, সেই 5 জনের দায়িত্বকে কিন্তু একাধিক দপ্তর কিন্তু বন্টন করা হয়েছে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর ব্যক্তি সহায়ক চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়। এই হত্যার পিছনে কারা ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই। এখন এই হত্যাকাণ্ডে তদন্ত শুরু হওয়ার পরেই গতকাল 3 জনকে কিন্তু আটক করা হয়েছে। সেই 3 জন কারা? সেই 3 জন হলো ময়ঙ্কর মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহ। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো যে বালি টোল প্লাজায় তাদের গাড়ি থেকে কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট করা হয়। এর ফলে কি হয়, এই যে অনলাইনে টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আমাদের তদন্তকারী সংস্থা সিটের কাছে কিন্তু সঙ্গে একটা আপডেট চলে যায়, যার ফলে এই অনলাইনের সূত্র ধরে কিন্তু তাদেরকে কিন্তু ধরা হয় এবং তারা কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহারে কিন্তু পালিয়ে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু তাদেরকে ধরে নিয়ে আসা হয় কলকাতায়। এখন আগামী দিনে তাদের কি বিচার হবে, কেন চন্দ্রনাথ রথকে মারা হলো সে বিষয়ে জানা যাবে এবং কোনো রকম কোনো গুপ্ত অভিসন্ধি আছে কিনা, এর পিছনে কার হাত আছে সেটা কিন্তু সময়ের সাথে সাথে জানা যাবে। শুভেন্দু অধিকারী কিন্তু বারবার দাবি করেছেন এই চন্দ্রনাথ রথ এনার কিন্তু রাজনীতির সাথে কোনো সরাসরি সম্পর্ক নেই। ইনি কিন্তু নিষ্পাপ ছিলেন এবং এনার ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিষ্কার ছিল। ব্যক্তি সহায়ক হিসেবে কাজ করলেও তার কিন্তু কোনো রকম তিনি কিন্তু কোনো খবরে ছিলেন না, বা তাকে নিয়ে কোনো কিন্তু কেস বা কোনো সরাসরি অভিযোগ কিন্তু কখনো পাওয়া যায়নি। এরকম একটা ব্যক্তিকে যখন খুন হলো বা মার্ডার করা হলো, সেই অবস্থায় তাকে নিয়ে তদন্ত শুরু হবে, এটা স্বাভাবিক। এবং তার পিছনে কারা আছে, কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা, সেটা অবশ্যই জানা দরকার। ছবিতে যাকে দেখছেন ইনি হলেন সুজিত বোস। ইনি ছিলেন পূর্বতন সরকারের দমকল মন্ত্রী, এখন অবশ্য প্রাক্তন। এনাকে গতকাল পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যারেস্ট করেন ইডি। ইনি ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। সেই পুরসভা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এবং মোটা টাকার বিনিময়ে বেআইনিভাবে অযোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল বলে তদন্তে জানা গেছে। এবং ওই দিন অর্থাৎ গতকাল সুজিত বোসকে যখন তার ব্যক্তিগত সম্পত্তি এবং আর্থিক ব্যবসা সংক্রান্ত যখন লেনদেনের কথা যখন জানা হয়, তখন তিনি তার সঠিক উত্তর দিতে পারেননি এবং তার হিসেবের গরমিলও পাওয়া গেছে, যার জন্য ইডি কিন্তু অ্যারেস্ট করেন। ইনি কিন্তু ছিলেন পূর্বতন সরকারের একজন হেভিওয়েট নেতা। ইনি কিন্তু বিধাননগরে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু এবার কিন্তু পরাজিত হয়েছেন। পরবর্তী একটা পরিবর্তন, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর। সেটা কেন? যেদিন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন শপথ নেন 9ই মে 25শে বৈশাখ, সেদিন তিনি তার কালীঘাটের বাড়িতে 25শে বৈশাখ উপলক্ষে উদযাপন করছিলেন। এই ছবিটি দেখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কত বড় ছবি, আর এনার ছবিটি কিন্তু ছোট হয়ে গেছে। ছবির ইনি দাঁড়িয়ে আছেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে এই রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবি ঠাকুরের ছবিটা হতো এই ছোট্ট, আর ইনি দাঁড়িয়ে থাকতেন অনেক উঁচুতে। এখন সেই ছবির কিন্তু পরিবর্তন ঘটেছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। এবং এই কালীঘাটের এই 9ই মে উনি জানিয়েছিলেন যে উনি বিরোধী সমস্ত দল যারা আছেন, ধরুন সিপিআইএম আছে, কংগ্রেস আছে, বা অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলো আছে রাজ্যে, তাদের সাথে কিন্তু জোট বন্ধনে আগ্রহী। কিন্তু এনাকে ধুয়ে দিয়েছেন সিপিএমের বিভিন্ন নেত্রী বা নেতারা, যারা এনাকে খুব ইনসাল্ট করেছেন এবং তারা কোনো রকম চোর সরকারের সাথে জোটবদ্ধ হতে রাজি নয় বলে জানিয়েছেন।
এছাড়াও আরও যে সমস্ত খবরগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো যে বিধায়ক পরিবর্তন। অর্থাৎ রাজ্য বিধানসভা নির্বাচনে টিএমসি যে 80টা সিট পেয়েছিল, সেই 80টার মধ্যে কিন্তু অনেক বিধায়ক কিন্তু এখন তারা পরিবর্তন তারা ব- আহ, তারা ব- রাজ- আহ, তাদের রাজনৈতিক পালাবদলের সুর ধরে গান গাইছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে দেবও কিন্তু এখন পরিবর্তনের সুর গাইছেন। আগামী যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনে কিন্তু অনেক পরিবর্তন হতে চলেছে। যে এমপি যে এমপি সংখ্যা ছিল 29টা, সেই 29টার মধ্যে হয়তো 10টা পাবে কিনা সন্দেহ আছে। আর একটা পরিবর্তন হলো, সেটা হলো যে এই মানুষটার পরিবর্তন। ইনি হলেন অভিষেক ব্যানার্জি। আপনারা সবাই চেনেন এনার ঔদ্ধত্যের জন্য জানেন। ভোট পূর্ববর্তী যখন নির্বাচনী প্রচার চলছিল, তখন তখন ইনি যখন মাইক্রোফোন ধরতেন, সমস্ত জনতার সামনে তিনি বদলা নেব, 4 তারিখের পরে কে আসবে, তোর কোন বাপ আসবে দেখে নেব, উল্টো করে ঝুলিয়ে মারবো, এই সমস্ত কথা কিন্তু এনার মুখ দিয়ে শোনা গেছে। এই ঔদ্ধত্যের জন্যই পতন হয়েছে এই সরকারের। এবং আহ, এনার বাড়ির সামনে যে রাস্তা ছিল, সেই রাস্তায় কিন্তু জেড প্লাস সিকিউরিটি থাকতো, এবং বাড়িতে কিন্তু অনেক সেফটি থাকতো, সেই সমস্ত সেফটি সিকিউরিটি থাকতো। সেই সমস্ত সিকিউরিটিও কিন্তু সরানো হয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু ওই পথ দিয়ে চলাচল করতে পারতেন না। যেটা একটা বাস রাস্তা, সেই বাস রাস্তা কিন্তু জেড প্লাস সিকিউরিটি দিয়ে কিন্তু মুড়ে রাখা হতো। সমস্ত সমস্ত সিকিউরিটি সরানো হয়েছে, এবং এনাকে কিন্তু জেড প্লাস সিকিউরিটি তো দূরের কথা, কোনো সিকিউরিটি কিন্তু এনাকে আর দেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে। এখন এই যে রাজনৈতিক পালাবদল হলো, এই রাজনৈতিক পালাবদলের সাথে সাথেই যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, যারা বর্তমান পূর্বতন সরকারের অধীনে এখন এমএলএ আছেন, যেমন কুণাল ঘোষ আছেন, বা আরও কিছু কিছু আছেন, তারা কিন্তু বিভিন্ন রকম উল্টো সুর গাইছেন। এদের মধ্যে অনেকেই আছেন যারা এই সরকারের যে বিভিন্ন কিস্সা কীর্তন বা যে কাহিনীগুলো আছে, তারা কিন্তু সেগুলো কিন্তু প্রকাশ করছেন আস্তে আস্তে, যে কীভাবে একটা এমএলএ সিট বিক্রি হতো, কীভাবে একটা এমপি সিট বিক্রি হতো, কীভাবে প্রধান একটা কত টাকা দিয়ে তার সিট কিনতেন। এগুলো কিন্তু সবই প্রকাশ পাচ্ছে। এছাড়া আরও বিভিন্ন তদন্ত হবে আগামী দিনে। দেখা যায় এনাকে কে বাঁচায়, এখন দেখা যাবে যে এনাকে কে সাপোর্ট করেন, কীভাবে ইনি বাঁচবেন, সেটাই এখন সময়ের অপেক্ষা। এছাড়াও আরও অনেক মন্ত্রী আছে যাদের নিয়ে তদন্ত এখনও বাকি। সময় আসুক, আমরা চাই যে বিচার হোক, সমস্ত দুর্নীতির বিচার হোক, সমস্ত দুর্নীতির অবসান ঘটুক। নমস্কার, আজকের পর্বটা এই পর্যন্ত। দেখা হবে আপনার আগামী পর্বে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে নেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন? করুন, কারণ এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু, এগুলো যা খবর পাচ্ছেন সবই অথেন্টিক, কোনো রকম আমার মন গড়া কাহিনী নয়। বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত খবরগুলো পাচ্ছি এবং আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা যারা সময় নিয়ে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আবার আপনাদের দেখা হবে আবার পরের ভিডিওতে।